আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৩৮ এর শেষাংশ। আবিরের ঘুর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তা অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। অষ্টাদশীর প্রাণোজ্জ্বল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবির আনমনে ভিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টা স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফুসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী? দেখি। যেই না গাড় ঘুরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দেব এত নিকৃষ্ট আমি না। এছাড়াও আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে যাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসব। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হয়। আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এ কথা তুমি বলছো ভাইয়া? ২৪ ঘন্টা চার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকবি তুই? আরেকটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকেই দেখো, তারপরও এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাজবাড়ি কণ্ঠে জবাব দিল, বাসায় তো এইভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমার এই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদেরকে আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল তুই চলে আসতে। কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে নিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে। প্রিয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতে আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আটকে ওঠে। অগাধ মনোযোগ ছেদ পড়ল। আকম্বিত ঘটনায় আবির কিছুটা বরকে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখ মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময়ে চোখে তাকায়, ভ্রুকুচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আমার কথা বলিস? প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে ২-৩টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথী শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমিই দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসব। ছটপটে মেয়ে একটু বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি, না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনেই বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধাই,
ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কিরে কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামো করবি না। আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবুদ্ধির শাড়ি। থাকাবো, তুমি মন খারাপ করো না। ভাইয়া মেঘবুদ্ধির প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলেছে। মাইশা ব্রুকুসকে শুধালো, তুইও তাহলে জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবুদ্ধির প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খাই, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানেন। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে, তার আগে মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি? একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকে সব সময়। বলবো কিভাবে? মাইশা শিশুবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্লেনে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো পেট বাবু। মাইশার আগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানবীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছে ঘুরছিস। আবির মাইশার সামনে থেকে সরে এক পা সরে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ব্রুকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মাইশার আগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সবকিছু জানে। এখন না, আরো 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এক্ষুনি বলে দেব। আবির আতঙ্কিত হয়ে বলে, প্লিজ ওরে এখন কিছু বলো না। আমি বলবোই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আরেকটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চাই বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তুমি তো ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো। দরকার হলে তোমার বাসা থেকেও ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে এই কথা গেলে তুলকালাম হয়ে যাবে। প্লিজ। ফুপ্পি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি, বলে আবির 2 হাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করল। মাইশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তো তুই করবি। শুনো তবে। শাড়ি পরিহিতা মাহাতিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্ববাসবিহীন কালবৈশাখী জ্বরের কবলে পড়েছে। মাহাদিবার সাহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনে হা করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরের এই অবস্থা দেখে মেঘের মাথা চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরের দিকে ইশারা দিতে আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছুই হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট্ট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে। তুমি টেনশন করো না। একথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ব্রুকুচকে প্রশ্ন করলো, হাসছিস কেন?
মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়ালো। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রিয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারা হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। এর মধ্যে দুটো অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর তার বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে দু একটা কথা বলেই সরে গেছে। আদি ছুটে গেছে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পিছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকম্বিত ঘটনায় মেঘ আতকে ওঠে। পিছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাজবাড়ি কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এ কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বোঝেন? জি। সবার? জি না, তোর মতো তার ছেঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছিঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস টেনে বলল, আমি মোটেই তার ছিঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছে। মিম আর আদিকে নিয়ে তাড়াতাড়ি আই। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা মামিকে কেন্দ্র করে আবিরের শৈশব অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামার বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকেই সাকিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যায়। আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সব সময় মালা আশেপাশে থাকে। মালার সামনে মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে, আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সব সময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতর চলে গেছে। মিমা রাতি আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা, চাচারা, মামারা আরও যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেয়েদের পিছু পিছু মালা ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছে। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিনও পানি খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, আশেপাশে আদি আছে, তারপর মিম, তারপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখে আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখের ইশারাই করলো আবির যেন শান্ত থাকে। মালা থেকে মেঘকে দূরে দূরে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়ায় খাবার খাচ্ছে। আবিরের খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক জাল হয়েছে, মেঘ এত জাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ চূড়া বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত জাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে। বেবে অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমেই বেরিয়ে চলেছে। আবির উঠতে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস। এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই।
আবিরের রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানবীর 5-7 বার কল দিয়ে ফেলেছে। তানবীরের সাথে কথা বলে নিজের ভিতরের ক্ষোভ প্রকাশ করেছে। তানবীরও ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ ধারাতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়া করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানবীর কয়েকবার হেলো হেলো বলছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দেব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, বায়া কল দিয়েছিল? হ্যাঁ। বায়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কি না দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখে মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা 2 গায়ে হলুদের প্রোগ্রাম চললো। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা, তার আশেপাশে ফুল দিয়ে সাজানো রাখা আছে। সেখানে সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ার নাচ শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজের মতো নাচলেও আবিরকে স্টেজে উঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজুড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফরমেন্স করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ হুড়ফুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস দিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানির বোতল সাজতেছে। মেঘে গ্লাসে হাতে নিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। আবির গাড় গড়িয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পায়ে গিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালার আগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চাই আবির ততবারই মালাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। আবির পানির গ্লাস নিতে নিতে বলল, মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি হেসে বলল, সময় হলে সবই জানতে পারবেন। মেঘ অবাক লুছনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়ে দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তুলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনার আখি যুগল জড়িয়ে আছে মোহ মমতায়। হঠাৎ ফোন প্রাইভেট হওয়ায় আবিরের দুর্ভেদ্য চাহনিতে বেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। গাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে মেঘের গোর কাটাতে চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্বিত ফিরে পাওয়ায় মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট বেচালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকলো, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকপাস না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু তাকানোর প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে বাপলিসহীন জবাব দিল, তেতো হয়েই তো বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের উষ্ঠদয় আরো প্রশস্ত হলো। আবির ভাই তো ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরো কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে।
মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের এই ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে। তারপরে যে কি হয়, বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারতো না। বিয়েবাড়ি আত্মীয়দের পরিপূর্ণ। তাছাড়া সাকিব ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরা যে সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুই দিকেই নজর রাখছে। আবির গলা খাকানি দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়লো আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশবাড়ি কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেয়েকে বার বাপ নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত না? আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির গাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। আবির সহসা স্বভাব সিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রিয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে এক রাস মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরকে অনেক বেশি টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুম থেকে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু, এসব বলতে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না। তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমে দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। এক পাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদির ডিজাইন দেখছে। আপুরা খুব দ্রুত এবং অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছেন। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশার আগে থেকেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালার আগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দেব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করাই এসেছে। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ ঢেকে আছে, আর কিছু চুল টেবিলের উপর। আবির ভ্রুজোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পেছনে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লোকালো। আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকে উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবিরের মেঘের ডান হাতের বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকম্বিত ঘটনায় মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাব্ধ চোখ দেখে মাথা নিচু করে ফেলেছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে তাকালো আবিরের তামাটে চেহারায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখের উজ্জ্বলতার ছিঁড়ে ফুটে নেই। কপাল কুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কিনা এভাবে কথা বলল।
সেই আক্রোশেই রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশ কুয়াশায় আচ্ছাদিত, লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতি এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর বার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না থেকে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেগ কণ্ঠে বললে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢুক গিলে ছোট্ট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনের যত ক্ষোভ ছিল একদম এসব প্রকাশ করলো। আবির অন্তত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনছে। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠছে? দূর, ভাল লাগে না, আমি থাকবই না। কথা বলে মেঘ চলে যেতে নিলেই সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেল মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাতে স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দু হাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ উষ্ট উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট তার উপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8 থেকে 10টা মেহেদি পড়লো। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি কথাটা একবার জানাতে আমায়। আবির সেখান থেকে একটা মেহেদি নিল। মেঘের বা হাতের কবজিতে ধরে শুতালো, এই হাতে দেব? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য মনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাখানি দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দেব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিতে পারে, এটা অষ্টাদশীর কল্পনার বাইরে। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দেন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশত এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখ পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষ দিকে। মালিহা খান হাসি মুখে বলেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠস্বরে আবির আটকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনেই মালিহা খানের দিকে তাকায়। মালিহা খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম। বোনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামণি আর চাচ্চু কখন আসছেন? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগে আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিয়েছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলা আবির মেহেদি না দিলে তুই কি কান্না করতিস? মেঘ ব্রুকুচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কুলে ছিল। ঈদের সময় আশেপাশে বাসায় পিচ্ছিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতেছিস। তখন তো এত পাল্লার ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত। মিমেরাও কয়েকবার দিছে, তবে তোরে বেশি দিয়ে দিয়েছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নাই কেন? মালিহা খান হেসে উত্তর দিলেন, জন্মের পর থেকে 6-7 বছরের ঘটনা কারোরই মনে থাকে না। কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও।
মালিহা খান চিন্তিত স্বরে বললেন, কে? মালা? হ্যাঁ। মালা আবার কি করছে? মালা মেঘকে অপমান করছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? এই রকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়বো। মালিহা খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো নি। দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখায় আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেছেন। এদিকে মালা দু হাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করলো, কি হয়েছে বুপি, এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার দুই যাকে ডাকতে যাচ্ছি। মালিহা খান চলে গেছেন। কথাটা মালার কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়াই। ঘন কুয়াশার মধ্যেও চোখে পড়ে মেঘ আবিরের দিকে। নিজের উপর এখন আরো বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক কথা নয়। সে যদি মেঘের সাথে এই আচরণ না করত, তাহলে আবির আর মেঘের কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখিয়ে যাচ্ছে, পল্লব ফেলছে না। আবির তড়ি ঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতেছেও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁকিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যেই আবির রুমে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে তিন চা আসছে। দূর থেকে মেঘকে ডেকে বলল, কিরে, আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়ারা কি বলছে তা কোনো কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশের হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নির্মগ্ন। দীর্ঘ সময়ের ভাইব্রেশন পর মেঘ চোখ বন্ধ রেখে পাশ ফিরে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখলো। ওপাশ থেকে আবেশিত কণ্ঠে ভেসে আসে, মেম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। চলবে। এই পর্যন্ত ছিল আমৃত্য ভালোবাসি তোকে পর্ব 38-এর শেষাংশ। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।